একবার। ওয়ান লাইনার মানে হচ্ছে এই যে তুমি হেডিং করেছো ভারতের শক্তি সম্পদ, এই ভারতের শক্তি সম্পদের এই হেডিংটার ক্ষেত্রে বলে দিই, আমি যে কথাটা বলবো যেটা লেখাবো সেটা 1 নম্বর পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট করে লিখবে, 1 2 করে এরকম 1 2 করে লিখবে, একটা লাইন বলবো ওটা লিখবে, আবার পরের লাইনটা বলবো তারপরে লিখবে, এরকম ভাবে কিন্তু লিখবে। যদি কখনো কোথাও পয়েন্ট করতে বলি তখন লিখবে, পয়েন্ট করবে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু চলবে। আমি কয়েকটা লিখে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। প্রথমে 1 নম্বর লেখো, ভারতের শক্তি উৎপাদনের ক্ষেত্রে, ভারতের শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রচলিত শক্তির ব্যবহার সব থেকে বেশি। প্রচলিত শক্তির ব্যবহার সব থেকে বেশি। আচ্ছা বলো তো, প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি কোনগুলা? বলতে পারবে কেউ কোনগুলা প্রচলিত শক্তি এবং কোনগুলা অপ্রচলিত শক্তি? হ্যালো, পেট্রোল, ডিজেল, কয়লা এগুলো প্রচলিত শক্তি। হ্যাঁ, চ্যাট বক্সে লেখো, যা বলবে সবকিছু চ্যাট বক্সে, মাইক অন কেউ কিন্তু করবে না, আমি সব দেখছি চ্যাট বক্স। প্রচলিত কোনগুলি, কোনগুলাকে প্রচলিত বলা হচ্ছে? বাহ, হ্যাঁ, অপ্রচলিত হচ্ছে আমরা অপ্রচলিত, হ্যাঁ, যেটা যেটা ইউজ করলে, যেটা ইউজ করলে শেষ হয়ে যাবে বা দীর্ঘদিন ধরে আমাদের প্রচলিত হয়ে আছে, তাই না? দীর্ঘদিন ধরে যেগুলা প্রচলন হয়ে আছে সেগুলাকে আমরা বলছি প্রচলিত শক্তি, যেগুলা অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু ব্যবহার করতে করতে একদিন শেষ হয়ে যাবে, এগুলা কি আমরা বলবো প্রচলিত। আর অপ্রচলিত যেগুলা শেষ হওয়ার নয়, অফুরন্ত ভান্ডার রয়েছে আমাদের, বা আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলা রয়েছে সেগুলো কিন্তু শেষ হবার নয়, সেগুলা কি বলছে আমরা অপ্রচলিত। তাহলে অপ্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি উৎস আমরা কি বলবো? সূর্য শক্তি, তাই না? বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলো কি বলবো? অপ্রচলিত শক্তি। আচ্ছা 2 নম্বর লেখো, হ্যাঁ 2 নম্বর লেখো, ত্রিপুরায়, ত্রিপুরার ত্রিপুরার পালাটানায়, বানানটা লিখে দিচ্ছি দেখো, পালাটানায়, ওয়াকার লয়াকার টয়াকার দন্তনায়াকার অন্তস্থ, ত্রিপুরার পালাটানায় 2013 সালে, 2013 সালে জুন মাসের 2013 সালে জুন মাসে 726 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন, 726 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন পৃথিবীর সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক, গ্যাস ভিত্তিক পরিবেশ সহায়ক প্রকল্পটি চালু হয়েছে। পরিবেশ সহায়ক প্রকল্পটি চালু হয়েছে। ত্রিপুরার পালাটানায় 2013 সালের জুন মাসে, ত্রিপুরার পালাটানায় 2013 সালে জুন মাসে 726 মেগাওয়াট, 726 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক, পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক পরিবেশ সহায়ক প্রকল্পটি চালু হয়েছে। পরিবেশ সহায়ক প্রকল্পটি চালু হয়েছে। দাদা পৃথিবী, তারপরে কি? পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক পরিবেশ সহায়ক প্রকল্প, পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ভিত্তিক
পরিবেশ সহায়ক প্রকল্পটি চালু হয়েছে? 3 নম্বর লেখো। পরে, পৃথিবীতে চিরাচরিত শক্তি থেকে পৃথিবীতে চিরাচরিত শক্তি থেকে পৃথিবীতে চিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন পৃথিবীতে চিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন সব থেকে বেশি 97%। 97% বিদ্যুৎ, পৃথিবীর 97% বিদ্যুৎ চিরাচরিত শক্তি থেকে আসে। এরপর বলো, চিরাচরিত শক্তি কোনগুলা? চিরাচরিত শক্তি উৎস কোনগুলাকে বলবো আমরা? বলতো, চিরাচরিত শক্তির উৎস কোনগুলাকে বলবো? চ্যাট বক্সে লিখবে। কোন শক্তিগুলোকে আমরা চিরাচরিত শক্তির উৎস বলবো? চিরাচরিত শক্তির উৎস দুটো জিনিস আছে, একটা চিরাচরিত, একটা অচিরাচরিত। একটা চিরাচরিত আর একটা হচ্ছে অচিরাচরিত। চিরাচরিত শক্তির উৎস কোনগুলাকে আমরা বলবো? দেখো, এখনো এগুলা কিন্তু তোমরা আগেই পড়েছো। যাই হোক, যেগুলা তোমরা আগে পড়েছো সেগুলা কত কনফিউশন, বুঝতে পারছো? সবাই দু রকমের অ্যান্সার দিচ্ছে। সবাই কি করে দেখো, দু রকমের অ্যান্সার দিচ্ছে কিন্তু, তাই না? তো এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু মানে তোমরা এত ক্যাজুয়াল ভাবে নেবে না। একটু আজকে পড়ানোর পর অবশ্যই যার কাছে যে যা বই আছে, ক্লাস 7, 8, 9, 10 যে কোনো বই আছে, সব কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটু দেখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। চিরাচরিত শক্তি উৎস যদি না লিখে নাও, একটু লিখে নাও তো কোনগুলাকে বলবো। লেখো। চিরাচরিত বা কনভেনশনাল এনার্জি বলা হয় এগুলাকে। চিরাচরিত বা কনভেনশনাল এনার্জি। লেখো, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে দাদা লাইনটা কেটে গেছিল, আরেকবার বলুন। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে যেগুলি প্রচলন বেশি সেগুলিকে শক্তির প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে। স্যার একবারটা বলুন, কেটে গেছিলাম, শুনতে পারলাম। শক্তির উৎস হিসাবে যেগুলি প্রচলন বেশি সেগুলিকে শক্তির প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস বলে। যেগুলার প্রচলন বেশি সেগুলিকে আমরা কি বলবো? চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস। যেমন
কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। যাবে কালকে? পড়াচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি, মানে 8:30 পর করছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তেজস্ক্রিয় খনিজ দ্রব্য, তেজস্ক্রিয় খনিজ দ্রব্য, এগুলি হচ্ছে চিরাচরিত তথা প্রচলিত শক্তি। চিরাচরিত তথা প্রচলিত শক্তি। দেখো, চিরাচরিত শক্তিকে মোটামুটি আমরা যদি দেখি 3 রকমের রয়েছে। একটু আউটলাইন করে দিই, ব্যাপারটা বুঝতে পারবে। চিরাচরিত মোটামুটি ভাবে আমরা 3টে ধরনের দেখতে পাবো, 3 রকমের। একটা হচ্ছে তাপবিদ্যুৎ, মানে আমরা চিরাচরিত শক্তি উৎস থেকে তাপবিদ্যুৎ পেয়ে থাকি। আর কি পেয়ে থাকি? জলবিদ্যুৎ পেয়ে থাকি। আর কি পেয়ে থাকি? পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ। এই 3 ধরনের বিদ্যুৎ আমরা পেয়ে থাকছি চিরাচরিত শক্তি উৎস থেকে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, তাপবিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি আমরা? তাপবিদ্যুৎ পাচ্ছি কয়লা, খনিজ তেল, আর কি? প্রাকৃতিক গ্যাস। জলবিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি আমরা? নদীর জল, খরস্রোতা নদীর জল। এবং পারমাণবিক বিদ্যুৎ আমাদের উৎপন্ন হচ্ছে ইউরেনিয়াম এবং থোরিয়াম থেকে। ইউরেনিয়াম ও থোরিয়াম। সবাই দেখতে পাচ্ছ তো বোর্ডটা? দেখো লিখছি আমি, ইউরেনিয়াম এবং থোরিয়াম। ঠিক আছে, তাহলে আমরা এই চিরাচরিত শক্তিকেই আমরা কি বলবো? প্রচলিত শক্তি। হ্যাঁ কি না? খনিজ তেল কি লিখলেন তার নিচে? প্রাকৃতিক গ্যাস খনিজ ওটা। তেল এবং প্রাকৃতিক গ্যাস। নেটওয়ার্ক খুব ডিস্টার্ব হচ্ছে। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। জি স্যার, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হচ্ছে, কেন কে জানে। আপনার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, এটাই বলছি। আচ্ছা, হ্যাঁ স্যার, আমারও কেটে কেটে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ স্যার, ডিস্টার্ব হচ্ছে, সবারই ভিডিওটা প্রবলেম অফ হয়ে হচ্ছে? যাচ্ছে মাঝে মধ্যে। ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। ভিডিওটা আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ স্যার, কেটে যাচ্ছে। না স্যার, ঠিক আচ্ছা, নেটওয়ার্কের হয়তো সমস্যা আছে। খুব কম, ঠিক আছে, মাঝে মধ্যে কেটে যাচ্ছে, বাট বেশিরভাগ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো, কোনো সমস্যা হলে আমাকে চ্যাট বক্সে বলবে। কোনো যদি সমস্যা হয়, কোনো জায়গাটা যদি সমস্যা হয়, আমাকে চ্যাট বক্সে বলবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা কি দেখতে পেলাম? চিরাচরিত শক্তি উৎস পৃথিবীতে সবথেকে বেশি উৎপাদন হয়ে থাকে, প্রায় 97%। এই চিরাচরিত শক্তি উৎসগুলোকে আমরা প্রচলিত শক্তি উৎস বলছি। যেগুলাই চিরাচরিত সেগুলা কি আমরা কি বলবো? যেগুলাই চিরাচরিত সেগুলাই আমাদের প্রচলিত। তাহলে চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস কি কি আমরা দেখলাম না? এখান থেকে চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস থেকে আমাদের তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ, এই 3টে বিদ্যুৎ শক্তি আমাদের উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, তো তাপবিদ্যুৎ কোন কোন উৎস থেকে উৎপাদন হয়? কয়লা, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। জলবিদ্যুৎ না খরস্রোতা নদীর জল। পারমাণবিক বিদ্যুৎ ইউরেনিয়াম এবং থোরিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ থেকে। ক্লিয়ার এই পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, হেডিং করে দাও, 2 নম্বর হেডিং করে দাও, মানে নেক্সট লেখো অপ্রচলিত অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি। অপ্রচলিত অপ্রচলিত বা অচিরাচরিত, এটা হচ্ছে নন কনভেনশনাল।
অপ্রচলিত বা অচিরাচরিত নন কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল এনার্জি দেখো যেসব উৎস থেকে দীর্ঘকাল, যেসব উৎস থেকে লেখো যেসব উৎস থেকে বিদ্যুৎ বা তাপ উৎপাদনের জন্য, দীর্ঘকাল নয়, বিদ্যুৎ বা তাপ উৎপাদনের জন্য স্যার আরো প্রথম থেকে যেসব উৎস থেকে বিদ্যুৎ বা তাপ উৎপাদনের জন্য শক্তির ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত নয়, শক্তির ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত নয় এবং উৎপাদনের মাত্রাও কম, স্যার ব্যাপক এবং তারপরে উৎপাদনের মাত্রাও কম, ব্যাপকভাবে প্রচলিত নয়, ব্যাপকভাবে প্রচলিত নয় এবং উৎপাদনের মাত্রাও কম। তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলে। তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলে। দাদা কমের পর এটাই বললে? হ্যাঁ হ্যাঁ, কম, তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলে। এই অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎসগুলো কি কি? প্রথমে আমরা বলবো সৌর শক্তি, 2 নম্বর হচ্ছে বায়ু শক্তি, 3 নম্বর হচ্ছে ভূতাপ শক্তি, 4 নম্বর হচ্ছে জোয়ার ভাটা শক্তি, 5 নম্বর হচ্ছে সমুদ্র তরঙ্গ সৃষ্টি। আচ্ছা, আমি একটা টার্ম ইউজ করছি, বলো তো কোন ধরনের? 4 নম্বরটা জোয়ার ভাটা শক্তি। আমি একটা টার্ম ইউজ করব, সেটা অপ্রচলিত শক্তির সাথে রিলেটেড না প্রচলিত শক্তির সাথে রিলেটেড, ঠিক আছে? কনভেনশনাল না নন কনভেনশনাল সেটা বলবে, ঠিক আছে? অপুনর্ভব এই শব্দটা কোন শক্তির সাথে জড়িত? কনভেনশনাল না নন কনভেনশনাল, বা প্রচলিত না অপ্রচলিত? অপুনর্ভব শব্দটা অনেকেই কম বেশি শুনেছো আগে। আমি অপুনর্ভব এটা প্রচলিত শক্তির সাথে জড়িত না অপ্রচলিত শক্তির সাথে জড়িত? অপ্রচলিত স্যার, বলো, অপ্রচলিত। বলো আগে, আগে বলো, চ্যাট বক্সে বলো, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। অপুনর্ভব, আমি লিখেও দিচ্ছি শব্দটা, অপুনর্ভব, অপুনর্ভব। প্রচলিত হবে। প্রচলিত। আচ্ছা, অপুনর্ভব সম্পদ মানে জানো? অপুনর্ভব সম্পদ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করতে পারবে কেউ? অপুনর্ভব যেটা শেষ সম্পদ হয়ে যেতে পারে, মানে যেটা ব্যবহার করা যেটা যাবে পাওয়া না, যাবে না, লিমিটেড যেটা লিমিটেড, হ্যাঁ, মানে কয়লা। বাহ, হ্যাঁ, যেটা very শেষ good, হলে very good. পূরণ করা সম্ভব নয়। একদম, যেটা মানে শেষ হলে আর অ্যাকচুয়ালি যেগুলো পূরণ নন করা সম্ভব। রিনিউয়েবল। যে অর্থাৎ নন রিনিউয়েবল, তাই না? নন রিনিউয়েবল অর্থাৎ যেটা আর নতুন করে আমি তৈরি করতে পারবো না, শেষ হবে মানে তার ভান্ডারটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেগুলো কারা? নিশ্চয় কয়লা, নিশ্চয় খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নিশ্চয় ইউরেনিয়াম, থোরিয়াম। অর্থাৎ এই অপুনর্ভব শব্দটার সাথে আমাদের জড়িত যে শক্তি সম্পদ উৎসটা রয়েছে সেটা হচ্ছে প্রচলিত শক্তি, প্রচলিত বা বলতে পারবো চিরাচরিত। দেখো ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝবে।
অনেক সময় অপুনর্ভব শক্তি উৎস হিসাবে আমাদের প্রচলিত শক্তি উৎসগুলা কি বলা হয়, অপুনর্ভব। তাহলে তিনটে টার্ম তোমরা জানলে, একটা হচ্ছে অপুনর্ভব মানে প্রচলিত গুলা, তার মানে আমরা চিরাচরিত শক্তি উৎসগুলাকে আমরা বলছি, বা আমরা বলবো কনভেনশনাল, বা বলতে পারি নন রিনিউয়েবল, বলতে পারি এগুলাকে নন রিনিউয়েবল। মানে নন রিনিউয়েবল মানে কি, নন রিনিউয়েবল মানে বাংলাটা কি বলতো, একটা খুব সুন্দর বাংলা আছে, বলতে পারবে? অপুনর্ভব। অ- অব্যবহারযোগ্য। অপুনর্ভব। অব্যবহারযোগ্য অপুনর্ভব। কি? যেটা পুনরায় ব্যবহার করা যায় না। অপুনর্ভব। হ্যাঁ, রিনিউয়েবল মানে অনবীকরণ, তাই না? আবার পুনরায় আমরা ওটাকে ইউজ করতে পারবো না, সেগুলোকে আমরা কি বলবো, নন রিনিউয়েবল বলতে পারবো, প্রচলিত বা চিরাচরিত। এটার সাথে নন নন কথাটা জড়িত রয়েছে বলে অচিরাচরিত বা অপ্রচলিত এই কথাটা কিন্তু মেলাবে না, ঠিক আছে? অপূরণীয় বলা যায়, অপূরণীয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি আমাদের যে কয়লা, তারপরে বিভিন্ন যে শক্তি উৎসগুলো রয়েছে, সেগুলা কি তোমাদের মিনারেলসে অনবীনীকরণ, হ্যাঁ, সেগুলো কি লেখানো আছে? কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করেছে, কোন রাজ্য কয়লা উৎপাদনের ক্ষেত্রে, ওগুলো হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্তটাই হয়ে গেছে তো? স্যার জলবিদ্যুৎকে অপুনর্ভব বলতে পারি? জলবিদ্যুৎ, দেখো একটা জিনিস কি, এই জলবিদ্যুৎ শক্তির উৎসটা এমন একটা শক্তির উৎস, জলবিদ্যুৎ শক্তির উৎসটা হচ্ছে এমন একটা শক্তির উৎস যেখানে আমরা এটা প্রচলিত, কিন্তু এটা এটা কি শেষ হয় কোনোদিন? এটাকে আমরা প্রচলিত বলতে পারি, জলবিদ্যুৎ শক্তিটাকে আমরা কিন্তু প্রচলিত বলতে পারি, কিন্তু একবার ভেবে দেখো, জলবিদ্যুৎ মানে জলবিদ্যুতের উৎস হচ্ছে জল, খরস্রোতা নদীর জল, এটা কি কখনো শেষ হবে না হওয়ার মতো? শেষ হবে না হবে না? জল ফ্লো রিসোর্স, কারণ শেষ হলেও টাইম পেলে সেটা আবার মানে রিকভার হয়ে যায়। রিসাইকেলিং হয়, তাই না? সেটা আবার হ্যাঁ। রিসাইকেলিং হয়, সেই কারণে এটা শেষ হবে না। তাই আমরা এটাকে মানে এই শক্তির উৎসটাকে কখনো আমরা অপুনর্ভব বলতে পারবো না। ওকে, আচ্ছা, এরপর লেখো, হেডিং করো, ভারতের ভারতের খনিজ তেল উৎপাদনকারী সংস্থা, ভারতের খনিজ তেল উৎপাদনকারী সংস্থা, ভারতের খনিজ তেল উৎপাদনকারী সংস্থা। 1 নম্বর লেখো ওএনজিসি, এর পুরো নাম হচ্ছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, ওএনজিসি। এটা এস্টাবলিশড হয় 1956 সালের 14ই আগস্ট। হেডকোয়ার্টার লিখে রাখো, ওএনজিসি হেডকোয়ার্টার কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন। দু নম্বর লেখো ওএনজিসি বিদেশ লিমিটেড, ওএনজিসি বিদেশ লিমিটেড, এর প্রতিষ্ঠা কাল হচ্ছে 1989 সালের 15 জুন। বিদেশ লিমিটেড বলতে ফরেন কান্ট্রি ওটার ক্ষেত্রে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, আমি মনে করলাম বিদেশ হয়তো কোনো নাম। ওএনজিসি বিদেশ লিমিটেড 1989 সালের 15 জুন
হেডকোয়ার্টার লিখে রাখো নিউ দিল্লি। তিন নম্বর লেখো OIL। OIL পুরো নাম লেখো ওয়েল ইন্ডিয়া, এল ফর লিমিটেড, ওয়েল ইন্ডিয়া লিমিটেড। প্রতিষ্ঠা হয় 1959 সালে। 18ই ফেব্রুয়ারি। এর হেডকোয়ার্টার লিখে রাখো আসাম। চার নম্বর লেখো ওপেক। 4 নম্বর লেখো ওপেক, OPEC। দাদা 3 নম্বরের হেডকোয়ার্টারটা কি বললেন? আসাম। ওপেক বলো তো ওপেকের ফুল ফর্ম? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। হ্যাঁ একদম, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম। স্যার আগের পেজটা একবার দেখান। এক্সপোর্টিং কান্ট্রি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এর এস্টাবলিশড হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এস্টাবলিশড হয় 1960 সালের। স্যার শেষেরটা কি কান্ট্রি তো? হ্যাঁ কান্ট্রি। 1960 সালে 14ই সেপ্টেম্বর। স্যার হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, অয়েল যেটা বললেন ওটার প্রতিষ্ঠা একবার বলে দিন। ওয়েল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠা হচ্ছে 1959 সালের 18ই ফেব্রুয়ারি। সদর দপ্তর আসাম। ওপেকের হেডকোয়ার্টার কোথায় বলো? স্যার আরো না, অস্ট্রিয়ার ভিয়েনা। রাজধানী ভিয়েনা। খুব ইম্পর্টেন্ট, মোস্ট স্টার মার্কস দিয়ে রাখবে। ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। 5 নম্বর লেখো বলছি OA। ইন্ডিয়া কোথায় আছে? হ্যাঁ বলো। বলছি ওপিসি ইন্ডিয়াতে কোথাও আছে, মানে কোথায় আছে জায়গা? না, এর ব্রাঞ্চ আছে নিউ দিল্লিতে। হ্যাঁ কিন্তু এর সদর দপ্তর অবশ্যই আমাদের ওপেকের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে সেগুলোতে অবশ্যই ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চ আছে, কিন্তু আচ্ছা, সদর 6টা দপ্তর না নেই। 7টা দেশ আছে না এর আন্ডারে? হ্যাঁ একদমই তাই, এর আন্ডারে 6-7টা দেশ আছে। তো সেগুলো আমি পরে লিখে দেবো, এখন আপাতত এই লিস্টগুলো করে রাখো। OAPEC। OAPEC এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ARAT, অর্গানাইজেশন অফ আরত পেট্রোলিয়াম। ওয়েট এক মিনিট, স্যার বলছি এটা আরব হবে না? আরব, হ্যাঁ এটাই তো অর্গানাইজেশন আরো আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এক্সপোর্টিং, PORTING, এক্সপোর্টিং কান্ট্রি।
এর প্রতিষ্ঠাকাল লিখে রাখো 1968 সালের 9ই জানুয়ারি। সদর দপ্তর কোথায় বলতে পারবে? কুয়েত। এটাও খুব ইম্পর্টেন্ট। কুয়েত, সদর দপ্তর হচ্ছে কুয়েত। আচ্ছা, নেক্সট লেখো ভারতের খনিজ তেল সংশোধনাগারগুলি হলো, ভারতের খনিজ তেল সংশোধনাগারগুলি হলো, রিডিং করব? হ্যাঁ, ভারতের খনিজ তেল সংশোধনাগার, ভারতের খনিজ তেল সংশোধনাগার বলে হেডিং করো। ভারতের খনিজ তেল সংশোধনাগার। এরকম তোমাদের অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন পড়ে, নিম্নলিখিত কোন খনিজ তেলটি আসামে অবস্থিত বা গুজরাটে অবস্থিত, এরকম কিন্তু প্রশ্ন পড়তে পারে। তাই এগুলো নামগুলোর সাথে পরিচয় থাকা অবশ্যই প্রয়োজন। খনিজ তেল শোধনাগার, শোধনাগার, খনিজ তেল শোধনাগার। প্রথমে হেডিং করো আসাম, প্রথমে হেডিং করো আসাম। লেখো গুয়াহাটি ডিগবয়, গুয়াহাটি ডিগবয়, বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁও, স্যার কি বললেন? গুয়াহাটি ডিগবয়, আসামের ডিগবয়, গুয়াহাটি, গুয়াহাটি ডিগবয়, বঙ্গাইগাঁও আর নুমালি, দন্তনাসু ময়াকার লয়হর্ষি, নুমালিগড়। 2 নম্বর রাজ্যটার নাম লেখো গুজরাট, গুজরাটের লেখো 3 নম্বরে কি বলেছেন? দন্তনাসু ময়াকার লয়হর্ষি গ ডয় শূন্য ড, নুমালিগড়, নুমালিগড়। গুয়াহাটি, আসামের গুয়াহাটি, ডিগবয়, বঙ্গাইগাঁও আর নুমালিগড়, দন্তনাসু ময়াকার লয়হর্ষি গ ডয় শূন্য ড, নুমালিগড়। গুজরাটে লেখো কয়ালি, জামনগর, গুজরাটে লেখো কয়ালি, জামনগর, কয়ালি, জামনগর। এবং ভাদিনার, কয়ালি, জামনগর এবং ভাদিনার, ভয়াকার দহর্ষি দন্তনায়াকার র। স্যার আর একবার বলুন স্পেলিংটা। কয়ালি, জামনগর, ভাদিনার, ভয়াকার দয়হর্ষি দন্তনায়াকার র। লিখে দিচ্ছি তারা, ভাদিনার। মহারাষ্ট্রের লেখো মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই। বিহারের বারাউনি, বিহারের বারাউনি। তো বানানটা বল। হ্যাঁ, বয়াকার, রয়াকার, হর্ষু দন্তেময় হর্ষি, বিহারের বারাউনি। উত্তরপ্রদেশের মথুরা, উত্তরপ্রদেশের মথুরা। হরিয়ানার পানিপথ, হরিয়ানার পানিপথ। দাদা এগুলো পয়েন্ট করে 3-4 করে লিখবো তো দাদা?
হ্যাঁ, এগুলো স্টেটের নাম আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। হরিয়ানার পানিপথ, মহারাষ্ট্রের কোথায় বললেন? মুম্বাই, মুম্বাই। মহারাষ্ট্র মুম্বাই। মুম্বাই ক্যাপিটাল। হ্যাঁ, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের বারাউনি, উত্তরপ্রদেশের মথুরা, পাঞ্জাবের পানিপথ, পশ্চিমবঙ্গের হলদিয়া। হরিয়ানার পানিপত তো। হ্যাঁ, হরিয়ানার পানিপথ, পশ্চিমবঙ্গের হলদিয়া, হরিয়ানার পানিপথ, পাঞ্জাবের ভাতিন্দা, বানানটা ভয়াকার তয়হসি দন্তন্য লয়াকার, পাঞ্জাবের ভাতিন্দা, কি ভয়াকার তয়সী? হ্যাঁ, ভয়াকার তয়হসি দন্তেন্নয়ে দয়াকার, লিখে ভাতিন্দা, দিন এটা। ভয়াকার তয়হসি দন্তেন্নয়ে দয়াকার, ভাতিন্দা। তামিলনাড়ুর মানালি ও কাবেরী উপত্যকা, স্যার কাবেরী আর অন্ধ্রপ্রদেশের তাতিপাকা, এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাতিপাকা, তয়কার তয়সি পয়াকার কয়াকার, তাতিপাকা। স্যার বানানটা লিখে দিন। মধ্যপ্রদেশের বিনা, বয়সী দন্তনায়কার বিনা। এরপর হেডিং করো। আচ্ছা, এটা গেল তোমাদের খনিজ তেল শোধনাগার, ঠিক আছে। খনিজ তেল শোধনাগার আমাদের যেমন হলদিয়াতে যেমন শোধনাগার রয়েছে, খনিজ তেল শোধনাগার, সেরকম আমাদের অনেক স্টেটে কিন্তু এরকম শোধনাগার রয়েছে, কোনো কোনো স্টেটে 2-3টে শোধনাগার রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি এই যে পাইপ লাইন, আমাদের জানো খনিজ তেল যাওয়ার সব থেকে বড় পাইপ লাইন কোথা থেকে কোথায় অবস্থিত? এলপিজি যে পাইপ লাইন গুলা রয়েছে, খনিজ তেল যে এলপিজি পাইপ লাইন গুলা রয়েছে, সব থেকে বড় পাইপ লাইন কোথা থেকে কোথায় রয়েছে? সব থেকে বড় পাইপ লাইন, এলপিজি পাইপ লাইন বলতে পারো কেউ? স্যার ওয়েস্ট বেঙ্গলের না মানে পুরো ইন্ডিয়ার? না, টোটাল মধ্যে। ইন্ডিয়াতে, টোটাল ইন্ডিয়া। স্যার উড়িষ্যার Total- তলায় পর্যন্ত? না, সব থেকে বড় হচ্ছে হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপ লাইন। হাজিরাটি লিখে রাখো, হাজিরা বিজাপুর, হেডিং করবো? লেখো এলপিজি পাইপলাইন বলে হেডিং করো। না, লেখো হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন। হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন এর দৈর্ঘ্য হচ্ছে 1750 কিমি। 1750 কিমি। এই পাইপলাইনটার দৈর্ঘ্য হচ্ছে 1750 কিমি। এরপর হেডিং করো ন্যাচারাল গ্যাস। দাদা আরেকবার দেখি পেজটা। হ্যাঁ, ওয়েট। হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন 1750 কিলোমিটার দৈর্ঘ্য, ভারতের সব থেকে বড় এলপিজি পাইপলাইন, ভারতের সব থেকে দীর্ঘতম এলপিজি পাইপলাইন। নেক্সট লেখো ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস।
ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, কোথায় কোথায় প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নামগুলো লিখে রাখো। প্রথমে লিখো আসাম, প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র লিখে রাখো। প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র লিখে রাখো। লেখো আসাম, আসামের কাঁঠালগুড়ি, নামগুলোর সাথে পরিচিতি থাকতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আসামের আরেকবার কাঁঠাল, বলুন, পয়েন্টটা কি বললেন? ভারতের ভারতের লেখো ভারতের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আসামের কাঁঠালগুড়ি, গুজরাটের লেখো গান্ধার, 3 নম্বর লেখো রাজস্থানের অন্তা, উত্তরপ্রদেশের ওটা আরেকবার বলুন। অন্তা, অদন্তনয় তয়াকার, অদন্তনয় তয়াকার, রাজস্থানের অন্তা, উত্তরপ্রদেশের আউরিয়া, আউরিয়া দাদরি, আউরিয়া দাদরি, আউরিয়া দাদরি, হরিয়ানার ফরিদাবাদ, ফরিদাবাদ, হরিয়ানার ফরিদাবাদ, কেরলের কায়ামকুলাম, কেরলের কায়ামকুলাম, কায়াম কয়াকার অন্তস্তয়াকার ম, কয়াসু ল ম, কায়ামকুলাম, কেরলের কায়ামকুলামে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপরে হেডিং করো পারমাণবিক বিদ্যুৎ, হেডিং করে দাও পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। অ্যাটমিক পাওয়ার বলা হয় এটাকে, অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক বিদ্যুৎ, অ্যাটমিক পাওয়ার। হেডিং করো ভারতের প্রধান প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি হলো, ভারতের প্রধান প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি হলো শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, লেখো ভারতের প্রধান প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি হলো স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি, ওয়েট। ভারতের প্রধান প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি হলো, স্যার বলছি একটা প্রশ্ন করবো?
ওয়েট বলছি, এটাকে অ্যাটমিক পাওয়ার প্লান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বলা হয়। এগুলোকে অ্যাটমিক পাওয়ার প্লান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বলা হয়ে থাকে। এক নম্বর লেখো, গুজরাটের কাকরাপার, গুজরাটের এক নম্বর লেখো, গুজরাটের কাকরাপার পাওয়ার স্টেশন অ্যাটমিক পাওয়ার স্টেশন। গুজরাটের কাকরাপার, গুজরাটের কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন। কাঁকড়া পাড়। রয়াকার ক, দয় শূন্য রয়াকার, কাকরাপার, গুজরাটের কাকরাপার, গুজরাটের কাকরাপার। দু নম্বর লেখো, তামিলনাড়ুর কালপাক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন। তামিলনাড়ুর কালপাক্কম, তামিলনাড়ুর কালপাক্কম, তামিলনাড়ুর কালপাক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন। তামিলনাড়ুর কালপাক্কম অ্যাটমিক পাওয়ার স্টেশন। এই তামিলনাড়ুতে আর একটা পাওয়ার স্টেশন আছে, অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বা অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে, বলতে পারবে কোথায়? কুদানকালাম তামিলনাড়ুর স্যার, কুদানকুলাম। ভেরি গুড, বাহ বাহ, ভেরি গুড। এটা লিখলে তামিলনাড়ুর, তামিলনাড়ুর তামিলনাড়ুর কালপাক্কম, ঠিক আছে, অ্যাটমিক পাওয়ার স্টেশন। এটার একটা নাম আছে, এই কালপাক্কমের নাম হচ্ছে মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন, অথবা দিয়ে লিখে রাখো মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন। তামিলনাড়ুর কালপাক্কমে যেটা রয়েছে তারই নাম হচ্ছে মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন। তিন নম্বর লেখো, আচ্ছা 3 নম্বর তামিলনাড়ুর কুর্নাকুলাম বা কুদানকুলাম, কয়সু দয়াকার দন্তন্য, কয়হসু লয়াকার ম, কয়হসু দয়াকার দন্তন্য, কুদানকুলাম। লিখে দিচ্ছি, তামিলনাড়ুর কুদানকুলাম দু জায়গায় আছে। তামিলনাড়ুর দুটো পাওয়ার স্টেশন আছে, একটা বললাম মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন, সেটা হচ্ছে কোথায়? কালপাক্কমে। কোথায়, কোথায় বললাম? কালপাক্কম, তামিলনাড়ুর কালপাক্কম আছে, এটা হচ্ছে মাদ্রাস, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন, মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন। আর একটা আছে তামিলনাড়ুতে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুদানকুলাম, কুদানকুলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে কুদানকুলাম, জায়গাটার নাম হচ্ছে কুদানকুলাম, খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলা। নেক্সট লেখো উত্তরপ্রদেশের, তাহলে তামিলনাড়ুতে দুটো পেলাম, উত্তরপ্রদেশে লেখো, উত্তরপ্রদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কে বলতে পারবে? হান্ডেল শহরে অবস্থিত নারোরা, নারোরা, ভেরি গুড, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। লেখো নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। উত্তরপ্রদেশের নারোরা, দন্তনায়কার রয়কার রয়াকার, দন্তনায়কার রয়কার রয়াকার, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। ইউপি
নারোরা, ইউপির নারোরাতে অ্যাটমিক পাওয়ার স্টেশন। নেক্সট লেখো। কর্ণাটকের কৈগা, কয়ই গয়াকার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, কর্ণাটকের কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, কর্ণাটকের কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। কৈগা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। রাজস্থানের লেখো, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন। স্যার আরেকবার বলুন না। রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন। মহারাষ্ট্রের লেখো, মহারাষ্ট্রের তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, মহারাষ্ট্রের তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। মহারাষ্ট্রের তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। স্যার বলছি তারাপুর যেটা অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা ভারতের প্রথম তো মানে হ্যাঁ, অ্যাটমিক একদম। পাওয়ার। হ্যাঁ, 1969-এ, হুম 1969 সালে এটা এস্টাবলিশড হয় মহারাষ্ট্রের তারাপুরে। আচ্ছা, বলতে পারবে যদি এরকম প্রশ্ন আসে, ভারতের মোট কটা রাজ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে? ভারতের মোট কটা রাজ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে? মোট কটা রাজ্যে? 6টা, 7টা না 8টা? মোট কটা রাজ্যে যদি বলে, তাহলে কি আনসার হবে? আচ্ছা, প্রথমে বলি গুজরাট 1 নম্বর, তামিলনাড়ু 2 নম্বর, উত্তরপ্রদেশ 3 নম্বর, কর্ণাটক 4 নম্বর, রাজস্থান 5 নম্বর, মহারাষ্ট্র 6 নম্বর। স্যার রাজস্থানেরটা কি বললেন? রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে, রায়তভট্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে। রাজস্থানে আরো একটা নাম লিখে রাখো, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন ছাড়াও কোটাতে রয়েছে, রাজস্থানের যে কোটা অঞ্চল রয়েছে সেখানে রাওয়াত ভাতা, লেখো রাওয়াত ভাতা, রয়াকার ও অন্তস্তয়াকার তো ভয়াকার তয়াকার, রাওয়াত ভাতা অ্যাটমিক পাওয়ার স্টেশন রাজস্থানে কোটায় অবস্থিত। রাওয়াত ভাতা অ্যাটমিক পাওয়ার স্টেশন। রাওয়াত ভাতা অ্যাটমিক পাওয়ার স্টেশন। আচ্ছা, যদি প্রশ্ন করে ভারতের বর্তমানে প্রেজেন্টলি কতগুলা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট বা প্লান্ট রয়েছে, যদি প্রশ্ন করে ভারতের বর্তমানে কতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে,
30 নটি, আটটি, আটটি, ভেরি গুড, ভেরি গুড। লিখুন আণবিক শক্তি গবেষণাগার কেন্দ্র, আণবিক, হেডিং করো আণবিক শক্তি গবেষণা কেন্দ্র, আণবিক শক্তি গবেষণা কেন্দ্র, হেডিং করো আণবিক শক্তি গবেষণাগার কেন্দ্র। আণবিক শক্তি গবেষণা কেন্দ্র, বিএআরসি, বলো তো বিএআরসির ফুল ফর্ম কি? বিএআরসি, বিএআরসি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্ক, কোথায় অবস্থিত? মহারাষ্ট্র ট্রম্বে। বাহ, এটা অবস্থিত মহারাষ্ট্রের ট্রম্বেতে। নেক্সট লেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক আমার এটা আসছে না কোনো স্ক্রিনটা। ইন্দিরা গান্ধী, নেক্সট লেখো ইন্দিরা গান্ধী, নেক্সট লেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু কালপাক্কমে। পুরোটা লেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ তামিলনাড়ু কালপাক্কমে অবস্থিত, তামিলনাড়ু কালপাক্কমে অবস্থিত। দেখো মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত, মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত ইন্দোর সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। বলুন। সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত। এগুলো হচ্ছে আণবিক শক্তি গবেষণা কেন্দ্র। আচ্ছা তামিলনাড়ুর নাম কি সেটা বলুন। কোনটা কোনটা? তামিলনাড়ু। তামিলনাড়ু কালপাক্কম অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। কোথায় কোথায় পারমাণবিক শক্তি, ভারতের কোথায় কোথায় ভারতের কোথায় কোথায় পারমাণবিক খনিজ সম্পদ পাওয়া যায়? লিঙ্ক করো স্যার? ভারতের। হ্যাঁ বলো। স্যার বলছি সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি এটা কোথায় অবস্থিত বললেন? এটা মধ্যপ্রদেশের ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে। এরপরে হেডিং করো ভারতের কোথায় কোথায় পারমাণবিক খনিজ শক্তি পাওয়া যায়, পারমাণবিক খনিজ শক্তি বা পারমাণবিক খনিজ সম্পদ পাওয়া যায়। খনিজ গুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে দেখে নাও। কি কি খনিজ, পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে কি খনিজ লাগে? আগেই বলেছি কি কি লাগে, থোরিয়াম, ইউরেনিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম হবে তো, আমি ওটাই বলতে হ্যাঁ যাচ্ছিলাম। হবে হবে হবে।
লেখো, প্রথমে লেখো তো পাওয়া থোরিয়াম। খনিজ সম্পদটা প্রথমে নাম লেখো, লেখো থোরিয়াম। থোরিয়াম কোথায় কোথায় পাওয়া যায় একবার দেখে নাও। মালাবার উপকূল, ঝাড়খণ্ড, বিহার। লেখো থোরিয়াম, হেডিং করো। থোরিয়াম হেডিং করো। থোরিয়াম হেডিং করে লেখো মালাবার উপকূল, ঝাড়খণ্ড, বিহার। হয়েছে? মালাবার উপকূল, ঝাড়খণ্ড, বিহার। 2 নম্বর ইউরেনিয়াম হেডিং করো। ইউরেনিয়াম। হ্যাঁ বলো। থোরিয়াম হলো ইউরেনিয়াম, লেখো। ঝাড়খণ্ডের যদুগোভা, ঝাড়খণ্ডের যদুগোড়া। লেখো ঝাড়খণ্ডের যদুগোড়া। গয়া, বিহারের গয়া। ঝাড়খণ্ডের যদুগোড়া, বিহারের গয়া এবং উত্তরপ্রদেশের সাহারানপুর। ঝাড়খণ্ডের যদুগোড়া, বিহারের গয়া এবং উত্তরপ্রদেশের সাহারানপুর। বেরিলিয়াম লেখো, বেরিলিয়াম। স্যার উত্তরাখণ্ডের উত্তরাখণ্ড নয়, উত্তরপ্রদেশের সাহারানপুর, সাহারানপুর। উত্তরপ্রদেশের সাহারানপুর। এরপর বেরিলিয়াম, বয়কার রয়হসি লয়হসি অন্ত্যস্তাকার ম, বেরিলিয়াম। বেরিলিয়াম লেখো রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, সিকিম। রাজস্থান, এগুলো একটু ডিটেলস বললে ভালো হতো। রাজস্থানের কোথায়? এগুলো ডিটেলস জানার দরকার নেই। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গাগুলা, সেগুলো বলে দেবো। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, সিকিম বেরিলিয়াম পাওয়া যাচ্ছে, এই সমস্ত রাজ্যে। লিথিয়াম লেখো, লিথিয়াম হেডিং করো, লিথিয়াম। লিথিয়াম পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান। অ্যান্টিমনি লেখো হিমাচল প্রদেশ ও কি বললেন? মধ্যপ্রদেশ। লাস্টেরটা কি বললেন? অ্যান্টিমনি। অ্যান্টিমনি লেখো মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশ। অ্যান্টিমনি পাওয়া যায় মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশ। বলছি লিথিয়াম জম্মু কাশ্মীরে পাওয়া গেছে না এখন প্রচুর, মানে ওটা ইনক্লুড করা যাবে না এখন? হ্যাঁ করা যাবে। জম্মু কাশ্মীরে খোঁজ পাওয়া গেছে লিথিয়ামে, ইনক্লুড করা যাবে। কি হেডিংটা বললেন বুঝতে পারিনি। অ্যান্টিমনি হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশ। আর একটা তোমার পারমাণবিক শক্তি সম্পদ রয়েছে, তার নাম কি বলতো? অ্যান্টিমনি, লিথিয়াম, বেরিলিয়াম, ইউরেনিয়াম ছাড়াও ঝাড়খণ্ড। জারকন। ঝাড়খণ্ড। ভেরি গুড। জারকন। জারকন কোথায় কোথায় পাওয়া যায় লিখে নাও, খুব ইম্পর্টেন্ট এটা। জারকন বর্গীয় আকার, কয়েক স্যার দন্তন্য। বলো। স্যার কি বললেন স্পেলিংটা? জারকন বর্গীয় আকার, কয়ের
স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলুন। দ্বিতীয় ব্যাপার কয়েল স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। বোর্ডটা দেখতে পেয়েছিস? এটা লেখা আছে ঝাড়খণ্ড। এবার দেখা গেল, এখন দেখা যায়নি। নেটওয়ার্কের প্রচন্ড ডিস্টার্ব। আচ্ছা লেখো 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 লেখো, চিবি করো না। রাঁচি লেখো, রাঁচি। হাজারিবাগ লেখো, রাঁচি হাজারিবাগ। ঝাড়খণ্ডের এখন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে লেখো, রাঁচি হাজারিবাগ। কেরল রাজ্যের রাঁচি হাজারিবাগ, কমা দিয়ে লেখো কেরল রাজ্যের কুইলন। কুইলন, কেরল রাজ্যের কুইলন, আমি লিখে দিচ্ছি স্পেলিংটা। কুইলন, কেরলের কুইলন। কেরল রাজ্যের কুইলন ও মানাবলাকুড়িচ সৈকত। মানাবলাকুড়িচ সৈকত, কেরল রাজ্যের কুইলন ও মানাবলাকুড়িচ সৈকত। স্পেলিংটা লিখে দিয়েছি দেখো। তাহলে ঝাড়খণ্ড কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, রাঁচি হাজারিবাগ, কেরল রাজ্যের কুইলন ও মানাবলাকুড়িচ সৈকত। এরপর হেডিং করো কয়েকটি উল্লেখযোগ্য তথ্য। হেডিং করো কয়েকটি উল্লেখযোগ্য তথ্য। কয়েকটি উল্লেখযোগ্য তথ্য। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 67% হলো তাপবিদ্যুৎ। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 67% হলো তাপবিদ্যুৎ। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 67% হলো তাপবিদ্যুৎ। দু নম্বর লেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্যার স্থান পৃথিবীতে তৃতীয় 67%। হলো তাপবিদ্যুৎ। দু নম্বর লেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে তৃতীয়। তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে তৃতীয়। স্যার বলছে তৃতীয় না দ্বিতীয়? থার্ড। আর স্যার আগেরটা কি বলেন, 67 তো? হ্যাঁ 67। তিন নম্বর লেখো, পৃথিবীতে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান সপ্তম, 7। পৃথিবীতে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান সপ্তম।
সপ্তম? স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক ইস্যু। স্যার কিছু শোনা যাচ্ছে। স্যার কিছু শোনা যাচ্ছে না। 1 মিনিট দাঁড়াও, জাস্ট ওয়েট 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 ওয়েট। শোনা যাচ্ছে নাকি দেখো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শেয়ারিংটা বন্ধ করে দিলাম। দেখো, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 23% হলো জলবিদ্যুৎ। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 23% হলো জলবিদ্যুৎ। হয়েছে? লেখো, এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি, এনটিপিসির ফুল ফর্ম লেখো। কোনটা হয়নি? স্যার হয়নি। কোনটা হয়নি গো? ভারতের মোট জলবিদ্যুৎ উৎপাদনের দাঁড়া, এই আমরা ভারত বলেছি ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনে 23% হলো জলবিদ্যুৎ। 23% হলো জলবিদ্যুৎ। হয়েছে? হয়েছে? ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 23% হলো জলবিদ্যুৎ। নেক্সট লেখো, এনটিপিসি ফুল ফর্ম লেখো। এনটিপিসি, এনটিপিসি, এনটিপিসি ফুল ফর্ম লেখো। ন্যাশনাল থার্মাল পাওয়ার, ন্যাশনাল থার্মাল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় জানো? এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975। হ্যাঁ, 1975 সালে এনটিপিসি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন 1975 সালে প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে, লেখো, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে ভারতের বৃহত্তম সংস্থাটি হলো, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে ভারতের বৃহত্তম সংস্থাটি হলো, কি নাম? গেল, GAIL, গেল, GAIL, GAIL ফুল ফর্ম কি? ভারতের প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সব থেকে বৃহত্তম যে কোম্পানি বা সংস্থাটি হলো তার নাম হচ্ছে গেল, GAIL। এর ফুল ফর্ম লিখে নাও, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।
গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে, এটা 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এটা 1989 সালে 1989 প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর, গেলের সদর দপ্তর নিউ দিল্লি। গেলের সদর দপ্তর নিউ দিল্লি। স্যার সালটা কত বললেন? 1984। 1984। স্যার আপনি 1989 আচ্ছা, বললেন, একবার বলুন তো। হ্যাঁ 1984 করে রাখো তো, ফাউন্ডেড ইয়ার লেখো 1984, 89 নয়, 1984। এটা 1984 করে রাখো, গেল 1984। হয়েছে? আচ্ছা লেখো, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। কি মধ্যপ্রদেশে? দাদা মধ্যপ্রদেশে পড়ে কি মধ্যপ্রদেশের বললেন? বিন্ধ্যাচল, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। লেখো, হোসেন সাগর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, যা 1920 সালে প্রতিষ্ঠিত হয়। হোসেন সাগর, বলছি, হোসেন সাগর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, যা 1920 সালে প্রতিষ্ঠিত হয়। 1920? হ্যাঁ, হোসেন সাগর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, যা 1920 সালে প্রতিষ্ঠিত হয়। হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা তেলেঙ্গানাতে অবস্থিত। 1920 সাল, এটা হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, ঐতিহাসিক তাপবিদ্যুৎ কেন্দ্র বলতে পারো। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে হোসেন সাগর, হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত বর্তমানে। 1920 সালে এটা, ঠিক আছে, হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে অবস্থিত, হুসেন সাগর তীরে তেলেঙ্গানায় অবস্থিত। এটা ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র। রিমাইন্ড ইট। লেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে। তাপবিদ্যুৎ উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে। জলবিদ্যুতের গুরুত্ব অনুযায়ী, নেক্সট লেখো, জলবিদ্যুতের গুরুত্ব অনুযায়ী একে সাদা কয়লা বলা হয়। জলবিদ্যুতের গুরুত্ব অনুযায়ী একে সাদা কয়লা বলা হয়।
জলবিদ্যুতের গুরুত্ব অনুযায়ী একে সাদা কয়লা বলা হয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হলো 1897 সালে। এটা জানো সবাই। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হলো 1897 সালে দার্জিলিং এর বিজনবাড়িতে অবস্থিত। দার্জিলিং এর বিজনবাড়িতে অবস্থিত। আরে এটা কি ময়ূরাক্ষী নদীর উপর মানে তৈরি হয়েছে? ময়ূরাক্ষী না, না, দার্জিলিং এর বিজনবাড়িতে অবস্থিত সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। সিদ্রাপং দন্তেশ্বরী দরফলা আকার প অনুসার সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। স্যার আরেকবার লাইনটা বলুন। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, সিদ্রাপং। স্পেলিংটা একবার কি? সিগ্রাফং। দন্তেশ্বরী দয়রফলা আকার প অনুসার সিদ্রাপং। হয়েছি? মহারাষ্ট্রে কয়না ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। মহারাষ্ট্রের কয়না ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। মহারাষ্ট্রের কয়না ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। ক অন্তস্থ দন্ত নয়াকার। একদম, ক অন্তস্থ দন্ত নয়াকার। মহারাষ্ট্রের কয়না ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট লেখো। মহারাষ্ট্রের তারাপুর ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। মহারাষ্ট্রের তারাপুর ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। সৌর বিদ্যুৎ উৎপাদনের নিরিখে ভারত বিশ্বে 5ম স্থান অধিকার করেছে। সৌর বিদ্যুৎ উৎপাদনের নিরিখে ভারত পৃথিবীতে 5ম স্থান অধিকার করেছে। স্যার আরেকবার বলুন। সৌর বিদ্যুৎ উৎপাদনের নিরিখে ভারত পৃথিবীতে 5ম স্থান অধিকার করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ সৌর বিদ্যুৎ উৎপাদনে 1ম স্থান অধিকার করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ সৌর বিদ্যুৎ উৎপাদনে 1ম স্থান অধিকার করেছে।
বায়ু শক্তি উৎপাদনে ভারত বিশ্বে 4র্থ স্থান অধিকার করেছে। বায়ু শক্তি উৎপাদনে ভারত বিশ্বে 4র্থ স্থান অধিকার করেছে। স্যার ফার্স্ট কি বটে বায়ু শক্তি উৎপাদনে? বায়ু শক্তি উৎপাদনে ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করেছে। ভারতের তামিলনাড়ু বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের তামিলনাড়ু বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। স্যার আরেকবার বলুন। ভারতের তামিলনাড়ু বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। হয়েছে? আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি বললে তোমরা? ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি বলেছিলে? 6টি। 7টা না 8টা? 8টা। লেটেস্ট কোনটা? স্যার কুদানকুলাম, তামিলনাড়ু কুদানকুলাম। আমি বলতে চাইছি 2022 সাল পর্যন্ত ভারতে 22টা পারমাণবিক চুল্লি, ভালো করে শুনে রাখো, 2022 সাল পর্যন্ত 22টা পারমাণবিক চুল্লি আর 1 2 3 4 5 6 7টা পারমাণবিক শক্তি কেন্দ্র। 7। মনে থাকবে? 22টা, 8টা নয়, 22টা পারমাণবিক চুল্লির সংখ্যা হচ্ছে 22টা আপ টু 2022, এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা, স্যার আপনি পারমাণবিক, রাজস্থানে দুটো বলেছিলেন ওই জন্য 8টা হচ্ছিল। হ্যাঁ ওটা একটু, হ্যাঁ ওটা একটা হবে, রাওয়াত ভাতাটা। রাজস্থানে একটা, রাওয়াত ভাটা, ঠিক আছে, ওটা একটু কারেকশন করে নাও। টোটাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 7টা, আর টোটাল পারমাণবিক চুল্লি হচ্ছে 22টা। আমি আরো একবার বলে দিচ্ছি, কর্ণাটকের কৈগা, একটু টিক মার্ক করে নাও তো, কর্ণাটকের কৈগা, গুজরাটের কাকরাপাড়, তামিলনাড়ুতে দুটো আছে, একটা কুদানকুলামে, একটা কালপাক্কমে। ওকে, উত্তরপ্রদেশের নারোরা, রাজস্থানের রাওয়াতভাটা, আর মহারাষ্ট্রের তারাপুর। 7টা টোটাল হয়েছে। আচ্ছা,
প্রথম ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটার নাম কি যা বলতে পারবে? স্যার তারাপুর। পারমাণবিক চুল্লি তারাপুর তো মহারাষ্ট্র। না স্যার পোখরান স্যার, পোখরান। না, অপ্সরা। প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম লেখো অপ্সরা, ঠিক আছে? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম লিখে নাও অপ্সরা। রিঅ্যাক্টর, অ্যাটমিক রিঅ্যাক্টর। হ্যাঁ, অপ্সরা। 1956-এ অপ্সরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। মানে অ্যাকচুয়ালি চুল্লি মানে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই আমাদের কি থাকে, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা মানে অ্যাকচুয়ালি পারমাণবিক রিয়াকশন যেটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি চুল্লি। তো এই চুল্লিটার ফার্স্ট নাম হচ্ছে অপ্সরা, যেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটা 1957 সালে উদ্বোধন করেছিল। কোথায় অবস্থিত বলতো এটা, অপ্সরাটা বলতে পারবে কেউ? ট্রম্বেতে, ট্রম্বে ক্যাম্পাসে এটা অবস্থিত। হ্যাঁ, এটা মনে রাখবে, ট্রম্বে। আমাদের যে মুম্বাইয়ের যে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে ট্রম্বেতে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা নাম বললাম মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আচ্ছা, ভাবা নামটা এসছে কার কাছ থেকে বলতে পারবে কেউ? স্যার হোমি জাহাঙ্গীর ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা, ভেরি গুড, হোমি জাহাঙ্গীর ভাবা। অর্থাৎ এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা ট্রম্বেতে অবস্থিত, সেই ক্যাম্পাসেই আমাদের এই পারমাণবিক চুল্লিটা অবস্থিত অপ্সরা, যেটা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, ঠিক আছে? এখানে যে রিয়াকশন করানো হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা আজকে এ পর্যন্তই থাক। আরো তাহলে মোটামুটি ভাবে টোটাল যে ভারতের যে শক্তি সম্পদ, টোটাল ফিনিশিং মোটামুটি একটা তোমাদের দিলাম। আরো কিছু তথ্য তোমরা যদি পারো অবশ্যই ইনক্লুড করবে, এর সাথে সাথে নেট ঘাঁটবে, ইউটিউব পড়বে, টোটাল প্যাকেজটা তৈরি করে নাও নেক্সট উইকের জন্য। মনে থাকবে, টোটাল প্যাকেজটা তোমাকে তৈরি করে নিতে হবে নেক্সট উইকের জন্য। আমার কাছে কিন্তু মোটামুটি 20টা কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট থাকবে, এই শক্তি সম্পদ থেকে 20টা কোয়েশ্চেন থাকবে। তো 20টা কোয়েশ্চেনের অ্যান্সার যাতে তোমরা দিতে পারো সেরকম ভাবে তৈরি হয়ে যাও। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, দারুণ ছিল স্যার। গুড নাইট। হ্যাঁ বলো। ক্লাসটা দুর্দান্ত। ঠিক আছে, চলবে তো নাকি এরকম? হ্যাঁ স্যার, চলুক। চ্যাপ্টার ওয়াইজ করলে বেটার হয়। হ্যাঁ বলো। স্মার্টস আমরা তোমাদের আর কিছুদিনের মধ্যেই স্মার্ট বোর্ড ইউজ করছি, কিছুদিনের মধ্যেই সবকিছু রেডি। ডিজিটাল বোর্ড, হ্যাঁ, ওই প্যানেল বোর্ড, যেটা প্যানেল বোর্ড। মিশন সাকসেসের স্টুডিও তৈরি হচ্ছে 3 লাখ টাকা বাজেটে স্টুডিও, যেটা তোমরা ইউটিউব চ্যানেলে বলতে পারো, বা যেগুলোতে প্যানেল বোর্ড তোমরা দেখতে পাও, ইউটিউব চ্যানেল গুলোতে যে প্যানেল বোর্ডটা দেখতে পাও, মানে মানে অ্যাকচুয়ালি টিভিটা আর কি, মানে ওখানে টিভির মধ্যে যেটা লেখা হয় আর কি গোদা বাংলায়, সেটা দেখতে পাবে আর কিছুদিনের মধ্যেই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, পড়েও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা কথা বলছি দাদা, ওই একটু চ্যাপ্টার, এই আজকে যেমন শক্তি সম্পদ ধরলাম, চ্যাপ্টার ওয়াইজ করালে তাহলে আস্তে আস্তে আমাদের জিওগ্রাফিটা শেষ হয়ে যায়, ওটাই বলতে চাইছি। করে দেবো, চিন্তা নেই, চিন্তা নেই। ঠিক আছে, কেপি কার কার ছিল? মেন্স দিয়েছিলে নাকি কেউ? আজকে রেজাল্ট আউট হয়েছে। কেউ নেই? ঠিক আছে, ঠিক আছে, সামনে এক্সাম গুলোর জন্য তৈরি হয়ে যাও, কন্টিনিউয়াসলি পড়তে হবে। একটা এক্সাম বেরোলো তারপরে পড়লাম সেরকম করে কিন্তু কম্পিটিটিভ এক্সাম হয় না, কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি। মানে একটা তুমি কন্টিনিউয়াস পড়বে, সাথে সাথে তুমি এক্সাম গুলো দেখবে কোনো না কোনো একটা ক্র্যাক হয়ে গেছে। যে একটা ফর্ম ফিল আপ বেরোলো তার জন্য পড়তে শুরু করলাম, এরকম কিন্তু হয় না, বেনিফিট তুমি কোনো না কোনো সময় পেয়ে যাবে। বুক কোনটা ভালো হবে স্যার? জিকের জন্য আপাতত একটা বুক খুব ভালো করে পড়ো, সেটা হচ্ছে ক্রাক ডাব্লিউবিসিএস টা কিনতে পারো,
ওটা পড়ো, তারপরে ওটা কমপ্লিট হলে তুমি এমসিকিউ জন্য অনেক আছে, ইংলিশ ভার্সন আছে আছে এগুলো বলে দেবো। ঠিক আছে, আর যদি এগুলো কমপ্লিট হয়ে থাকে, ক্রাক ডাব্লিউবিসিএস বা ম্যানুয়াল ডাব্লিউবিসিএস ম্যানুয়াল কমপ্লিট হয়ে থাকে, আমাকে বলবে, আমি এমসিকিউ এর জন্য বই বলে দেবো। হ্যাঁ, একটু এমসিকিউ বাংলা তো ভালো বই পাওয়া যাচ্ছে না, ইংলিশ ভার্সন ছাড়া বাংলাতে হ্যাঁ। মানে ভুল পাওয়া আছে। যাচ্ছে না, তারই মধ্যে যেগুলো আছে মোটামুটি ভালো, তারই মধ্যে কিছু তো আছে ভালো, সেগুলো বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। বড় হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, কই গো? বলছি একটা পয়েন্ট এখানে মিস হয়ে গেছে, বলতে পারবে? হ্যাঁ দাদা বলো। এলপিজি হ্যাঁ পাইপলাইন, বলো, বলো ভাই। এলপিজি হ্যাঁ, আমাকে পাইপলাইন, হ্যাঁ বলে দাও না। এলপিজি সব থেকে বড় পাইপলাইন হচ্ছে হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন। হাজিরা, বিজাপুর আর জগদীশপুর। হ্যাঁ, একটাই নাম। একটাই নাম, আচ্ছা টোটাল আচ্ছা, একটাই। ঠিক আছে। আর এর মানে হচ্ছে মানে পোস্ট 750 কিমি তো উইথ। হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য 1750 কিমি। হুম। পোস্ত নয়, দৈর্ঘ্য। দূর সরি, বলছি আমার একটা মিটিং আছে, আমাকে কেউ বলো। অয়েল অয়েল যেটা বলেছিল না, অয়েলের প্রতিষ্ঠাটা একটু বলে দাও না। অয়েল ইন্ডিয়া লিমিটেড 1959 1959 ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি। আমি 18 জানুয়ারি বলেছিলাম। ধন্যবাদ। হেডকোয়ার্টার আসাম। বিহারটা কই? বিহারটা ভারতের ঠিক আছে, খনিজ তেল ও শোধনাগার, এখান থেকে একজন, এখানে ওই 4 নম্বর পয়েন্ট যেটা আছে ওখানে বিহারটা কি বলেছে একটু বলো তো। বারাউনি, বিহারের বারাউনি। বিহারের বারাউনি। ঠিক আছে। বলছি এটা কি কম 17 স্টুডেন্ট সবাই? একবার 5 নাম্বার। না, আমি আমি 18 এর স্টুডেন্ট, এই আজই অসীম জয়েন 18 হয়েছি। ও আমি ওই জন্যই আমরা চিনতে পারছি না। তাও চিনতে পারছি না, সেটাই বলছি। আমি আমরা 18 গুসকরা LB20 তে 6 মাস পড়েছি, দিয়ে এখন একটু প্রবলেম হচ্ছে, দিয়ে সেই জন্য এখন ঠিক আছে, অনলাইনে। ঠিক আছে। সবাই 18 স্টুডেন্ট? এই না না, আমি 19 এর স্টুডেন্ট। ও, নতুন, ঠিক আছে। বেশ। ঠিক আছে, পরের দিন দেখা হবে আবার। দেখা কোথায় হবে, কথা হবে। সরি, কথা হবে। সেই আর কি। বাই, গুড নাইট। কিছু প্রবলেম আছে তোমাদের?